হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। তবে আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদেরও একটু মামা দাদুর সাথে দেখা করিয়ে নিয়ে আসে। আমি মা পুজো দিতে ওখানেই আছে, ওনারাও আজ তোমাদের সুপ্রভাত বলবেন বলে ঠিক করেছেন। আমার মায়ের দৌড়ে দৌড়ে দেখতে দেখতে তো তোমরা এখন অভ্যস্ত হয়ে গেছো। এই জায়গার পুজো শেষ হতেই পুজোর সরঞ্জাম নিয়ে চললো ওপরের মহারাজদের সাথে সময় কাটাতে। আজ তোমাদের আবার এই গরমের মধ্যে কিচেনে নিয়ে চলে আসলাম। কি করা যাবে, কিচেনে তো আসতেই হবে। আবার সেই পুরনো জায়গা, আবার সেই ভালোবাসার জায়গা আমার। আর আজকে জানো তো ওয়েদারটা এত মারাত্মক বাজে ওয়েদার, মানে পুরো গুমট স্টাফি হয়ে রয়েছে আর এত অসহ্য গরম। রান্নাঘরে থাকতে মনে হচ্ছে পুরো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে এরকম ভাবে। কিন্তু কি করা যাবে, উপায় তো নেই। মা সমস্ত কিছু কাজকর্ম করে উপরে চলে গেছে, সেটা তো দেখলেই। আর আমি রান্না অনেক আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ বেকার বেকার সময় নষ্ট করে বা দেরি করে তো লাভ নেই। এই যে বেগুন আলু বড়ি দিয়ে একটা ঝোল ঝোল মতন রান্না হয়ে গেছে অলরেডি। আর এখানে আজকে বাবা নিয়ে এসছে বেলে মাছ। বেলে মাছ রান্না হবে। মেজমাদের পাম্পের ভরে গেছে, জল পড়বে, এবার ডাকতেই থাকবো, মেজমারা শুনবেই না। এই যে বাবা নিয়ে এসছে বেলে মাছ, এটা পেঁয়াজ দিয়ে ঝাল হবে। আমার এই মাছটা না একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা হয়, খেতে দারুণ লাগে। আর আমাদের কিচেনে নতুন কোনো ডিশ হবে না, সেটা আবার হয় নাকি। এই যে আজকে রয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা রান্না হবে কাঁকরোল দিয়ে, মানে কাঁকরোল আর চিংড়ি মাছের বাটা। এটা মা আবার দেখেছে নতুনভাবে, মা বলে ঠিক আছে আমরা করে খেতেই পারি, অসুবিধা কিছু নেই। আমি ঝিঙা বাটা খেলাম, ঝিঙা বাটাটা বেশি ভালো লেগেছে কুমড়ো পাতা বাটার থেকেও। কুমড়ো পাতার বাটাটা চিংড়ি মাছ ছাড়া মনে হয় বেশি ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকম লেগেছে। বা হতে পারে এমন যে আমরা চিংড়ি মাছটা কম দিয়েছি আর পাতাটা বেশি দিয়েছি, সেটাও হতে পারে, না হওয়ার কিছুই নেই। তবে আজকে মায়ের মানে কাঁকরোলটাকে একদম, কাঁকরোল বলবো, হ্যাঁ কাঁকরোলটাকে একদম সিদ্ধ টিদ্ধ করে রেখে গেছে। এটা ওই সেদিনের মতন পেস্ট করে, চিংড়ি মাছ পেস্ট করে যেমন রান্না করেছিলাম সেরকম রান্না হবে। রান্নাটা হতে থাক, তোমরা তো দেখতেই পারবে কি রান্না হচ্ছে না হচ্ছে। এখন আপাতত মাছটা ভেজে নিই, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। একটা তরকারি হওয়াতে কড়াই টড়াই ধুয়ে বসিয়ে দিচ্ছি। গরমে যত তাড়াতাড়ি রান্না হয় ততই ভালো। ওই মানে ওয়েট করে থাকার চক্করে আমি আবার ফাটাফাটির ব্যাপার আছে। এবার জানি না, এই মাছ তো ফাটে না, কিন্তু আমার সঙ্গে তো সব কিছুই ফাটাফাটির ব্যাপার হয় আর কি। আর এদিকে আজকে আর ভাত আমি বসাবো না, তার কারণ ভাত মাছ অনেক কিছু দেবে ভাতের মধ্যে সিদ্ধ, সেগুলো আমি দিয়ে ভাত এত মানে উতলে উঠে আমি আর ভাত নামাতে পারি না। সেই জন্য মা বলেছে না তুই আজকে ভাত রান্না করতে এটা পারবি না, আমি করবো, তুই ভাতের মতন ভাত। ঠিক আছে, আমি বললাম না ফুটবে না, আবার এরকম হয় নাকি। রান্নাঘর থেকে তোমাদের একটু বাইরে ঘোরাতে নিয়ে আসলাম। আকাশের অবস্থা দেখো, গরমকাল না শরৎকাল, মেঘগুলো কনফিউজড হয়ে গেছে বোধহয়। কেমন অদ্ভুতভাবে পেঁজা তুলোর মতন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন ওয়েদার থাকলে কি যে ভারী কষ্ট হয়। সূর্য মামা নিজের সামনে আসবে না ঠিকই, কিন্তু রেস্টটা রেখে যাবে যতক্ষণ পারবে। এই সময় সব থেকে বেশি কষ্টটা কোথায় হয় জানো? রান্নাঘরে। কারণ একে তো রান্নার ওই তাপ, তারপরে আবার এরম ভ্যাপসা গরম, দুটো মিলেমিশে একদম একাকার কাণ্ড হয়ে থাকে। আজ মাছটাই আগে বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হতেই মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি কিছু মশলা ব্যবহার করিনি, প্রতিদিনের রান্নাঘরের ঘরোয়া মশলাই রান্নার স্বাদের জন্য কাফি। টমেটো, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, সাথে একটু নুন, ব্যাস এটাই অনেক। বাবা আবার পুরো আমার মতন এইসব ছোটখাটো মাছের ঝোল ঝাল খেতে আবার খুব একটা পছন্দ করে না। একটু রসিয়ে কষিয়ে রান্না না হলে কি এইসব মাছ চলে? ব্যাস সমস্ত কিছু তো কমপ্লিট। এবার মশলাটা ভালো করে কষতে দেখা। আমার মশলা কষাতে একটু সময় লাগে বাপু। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার পালে একটু স্বাদ বাড়ানোর উপকরণ যোগ করার। রান্নার পরে রান্নায় যদি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, এই গরম মশলার গন্ধে রান্নার স্বাদটাই যেন কেমন বদলে যায়। ব্যাস এবার পালা পরের পর্বের। মা ঘরে এসে আগেই ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি কড়াইতে বসিয়েছি চিংড়ি মাছের প্রিপারেশন। আমি তো জানতাম ওই চিংড়ি মাছ দিয়ে বাটাবুটি রান্না হবে, এখন জানতে পারছি ওই বাটাবুটি ছাড়া ওই চিংড়ি মাছের একটা আলাদা পদ খেতে ইচ্ছা করেছে যে আমার মায়ের, সেটা না বানিয়ে দিয়ে আমি পারি। এই বাটাবুটির পর্বের ভাজাভুজি মিটিয়ে
সেইখান থেকে চিংড়ি বাঁচিয়ে সেই পর্ব তৈরির মশলা পড়লো কড়াইতে যে। তবে চিংড়ি মাছ আমি যখনই রান্না করি ওই গদ বাঁধে একই রকম স্টাইলে রান্না বান্না আমি করি না। তবে যতবারই নতুন কিছু ট্রাই করেছি খুব ভালো হয়েছে খেতে বলতে পারো। তবে মশলায় কি কি দিয়েছি সেটা তো একবার শোনো। টমেটো, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পোস্ত, গোলমরিচ আর সাদা তিল সবটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আগেই। ব্যাস এবার মশলার মতন কষতে থাক আর মা মায়ের কাজকর্ম করতে থাক। আমি একটু ঘুরে আসি বাবু। সবটা মিটিয়ে মাকে নামানোর দায়িত্ব দিয়ে আমি একটু স্নানটা সেরে আসলাম। না হলে যে জল পাওয়া যাবে না, আবার জল তো টাইমে চলে, আমাদের টাইমে তো আর জল চলবে না। খাওয়া দাওয়া শেষ করার পর মায়ের সব থেকে গুরু দায়িত্ব থাকে তার ছানা পোনাগুলোকে খাবার দেওয়ার, কারণ মায়ের দিকে তাকিয়ে যে তারা অপেক্ষা করে থাকে। তবে সূর্য মামার বোধহয় এতক্ষণে রাগ ভেঙেছে। এতক্ষণ কেমন মুখ গোমরা করে গাল ফুলিয়ে বসেছিল আর এখন তার হাসি মুখে চারিদিক কেমন ঝলমল করছে দেখো। এই খাওয়া দাওয়া শেষ করে আসলাম, ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করব, কারণ আজকে সকাল থেকে একটু রোদটা কম ছিল, কিন্তু বাইরে যা নেক্সট লেভেল রোদ, বাইরে হাঁটাহাঁটি করাটা একদম বাজে ব্যাপার। খেয়ে উঠে শোয়াটা উচিত না, কিন্তু বিছানা আমাকে টানতে থাকে, কিছু করার নেই। তাও ভাবলাম একটু ঘরে হাঁটাহাঁটি করে, কারণ চুলটা পুরো ভেজা, চুল নিয়ে একটু প্রবলেমেই পড়েছি। তো ভাবলাম ভেজা চুল নিয়ে আর শোবো না। ওইদিকে রুডিকেও ফোন করা হয়নি, ও আজকে অফিস বেরিয়েছে। আজকে সকালবেলা একটু অফিস বেরোবে বলছিল, ঘুম থেকেও তুলে দিলাম 9টার সময়, কিন্তু সে বাবু আর উঠলো না। 10টার সময় নাকি ঘুম থেকে উঠে আমাকে ফোন করলো, প্রায় 12:30 পৌনে 1টার দিকে ফোন করে বললো এখন অফিস বেরোচ্ছে। অথচ ওর 12টার মধ্যে আজকে অফিস ঢোকার কথা ছিল, কল চলে এসেছিল। তো পৌঁছে গিয়ে ও আর আমাকে এখনো ফোন করেনি, ওকে একবার ফোন করতে হবে। এবার ও অফিসে থাকলে ন্যাচারালি আমি ফোন করি না, টেক্সট করে দিই বা কিছু, কারণ কোন সময় কিরকম কলে থাকে, বিজি থাকে আমি তো জানি না, সেই কলটা করি না। তো দেখা যাক, কল করবো একটুখানি আর তারপরে যাব বেডে শুতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি তো ঘরে চলে আসি। বাবার মতন ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়ের যে কাজের শেষ হয় না। আর ঘরের সমস্ত কোনা কাজ যেন তার শরীরে এক একটা পার্ট, প্রতিদিনের নিয়ম মতন সেগুলো যত্নার্থে করাটাও রুটিনের মধ্যেই পড়ে যেন। এই মোছামুছির কাজটাই তার লাস্ট কাজ, তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেবে। আজকে দুপুরের মতন কাজ এখানেই সমাপ্ত। ঘরে এসেই আগে বসেছে চুল আঁচড়াতে। তোমাদের তো বলেছি এই চুল নিয়ে মা আর মেয়ে দুজনেই চিন্তায় পড়েছে। তবে ঘরে এত জায়গা থাকতে দরজা খুলে গরমের মধ্যে নাকি তার চুল আঁচড়ানোর জন্য ঠিক জায়গা বলে মনে হয়েছে। তোমরাই বলো। কিছুদিন ধরে আমার নেটওয়ার্কটা এত প্রবলেম করছে, এত এক্সট্রিম লেভেল প্রবলেম করছে, মানে বোঝার মানে বলার কিছু নেই। আজকে নেটের কাকুকে ফোন করলাম, কাকু বললো মানে বেসিক্যালি 8:30 9টার পর থেকে আরো বেশি হয়, মানে কোনো আপলোডিংয়ের রিলেটেড কোনো কিছু আমি করতে পারছি না। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে কাজে বসবো। আজকে আবার মেইন যে ওদের কোম্পানিতে সেখানে ফোন করতে বলেছে বিকেলের দিকে, আপলোডিংয়ে বসিয়ে কোনো কিছু। দেখা যাক কত দূর কি করতে পারি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়, আমার কাজটাই সবসময় নেটে, আমাকে সে যদি ফোনে রিচার্জ করেই কাজ করতে হয় তাহলে আমার লাভটা কি হলো। এবার দুটো ফোনে ওরকম করে রিচার্জ করা, আবার তারপরে নেট রিচার্জ করা, ওর থেকে বেটার আমি আমার একটা ফোন রিচার্জ করি না, একটা ফোন যেটা সবসময় চলে সেটা তো দরকারই হয়, ওটা করা থাকে। আরেকটা দরকার পড়ে না, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন ওটা রিচার্জ করে নিয়ে যাই, নেসেসারি হয়ে যায়। তাছাড়া বাড়িতে তো নেট চলে যাওয়ার কথা। কিন্তু যাই হোক, সেটা আজকে সলিউশন করব ঠিক করেছি। যদি আজকে না হয় ঠিকঠাক, তাহলে কি প্রবলেম ওরা চেক করে কালকে ওরা আসবে দেখতে, এমন ঠিক হয়েছে। আর আমাদের ফ্যানটা কিছুদিন ধরে এত প্রবলেম করছে, তো দেখানো হয়েছিল, বললো বিয়ারিংয়ে প্রবলেম হচ্ছে, এই জন্য খুব বাজে লেভেলে আওয়াজ হচ্ছে। তো আমি শুলাম, এখন মা আসবে, মার কাজ ছেড়ে মা এখানে এসে আমার সাথেই শোবে। তো একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা আসছে। বাবাই। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বসেছি কাজে। কি করব বলো, এত এক্সট্রিম লেভেল গরম, মানে কি বলবো আর তোমাদের, মানে পুরো একদম ওই পোড়া গরমটা হয় না, একদম ভ্যাপসা মার্কা ওরকম টাইপসের গরম। কাজ করতে বসবো আর ফ্যানে কাজ হচ্ছে না, জানলা টালনা খুলে দিয়েছিলাম তাতেও কাজ হচ্ছে না। লাস্টে এসিটা চালিয়ে বসলাম, কারণ এসি না চালিয়ে আর থাকা যায় না। সব সময় 24 ঘন্টা এসি চালানো কি সম্ভব? সেন্ট্রাল এসি করে নিতে হবে এরপর বাড়িটাকে, মানে যেই লেভেল গরম শুরু করেছে, বিছানাটা মানে তেতে থাকে, মানে কি বলবো, এরকম করে থাকা যায়? দেখো দেখো, আরে এসিটাকে তো একটু সময় দিতে হবে ঘরটা ঠান্ডা করার জন্য, ততক্ষণও রেহাই দেয় না, ঘাম টপ টপ করে পড়তে থাকে। এরম ভাবে চলতে থাকলে চুল কি আর ভালো থাকে? ঘাম তো পুরো চুলের মধ্যে ভরে মাথা ঘেমে বসে আছে, চুল তো উঠবেই। কন্টিনিউ যদি একটা চুলের গোড়া ভেজা থাকে তাহলে কি করে সেই চুলটা ঠিক থাকতে পারে বলো? যাই হোক, কাজ করি বসে। এই মা দিয়ে গেল এখন আমাকে কফি,
আর আমি এই কাজ করতে করতে আমার কফিটা সব থেকে বেশি দরকার পড়ে, আর মা একদম ঠিক টাইমে আমাকে এই কফিটা দিয়ে যায়। তবে কি হয় জানো তো, এত গরম থাকে, আমি গরম কফি চা কিচ্ছু খেতে পারি না, গরম খাওয়ার আমি গরম জিনিসটা থেকে খুব দূরে থাকি। শীতকালেও যদি আমাকে ঠান্ডা জিনিস দাও ওটাই বেটার, আমি গরম খেতে পারি না, চা তো একদম খাই না। তো মা যতক্ষণে কফি দিয়ে যায় আমার একটু কাজ, মানে এইটা ঠান্ডা হবে সেই অপেক্ষা করতে করতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়, কারণ এসি চলতে থাকে তখন। এই গরমে আমি কাজ করব ফ্যান অফ করে, সেটা আমার পক্ষে পসিবলই না। আর চা তো আমি খাই না, ওই পাপানদের ওখানে গেলে চাটা ওদের সকালের একটা আড্ডায় বসে, তাই ওদের চার সাথে একটু সামিল হই এখন। পরে একদমই খাবো না, কারণ চা খেতে আমি একদম পছন্দ করি না। কফি হলে চলে যায় কিন্তু চা নয়। তবে চা কফি কোনোটাই সকালবেলা আমি অ্যাভয়েডই করি। সন্ধ্যেবেলাটা আমার এই জিনিসটা দরকার, এটা আমার নেশাগ্রস্ত একটা জিনিস হয়ে গেছে। এটা ছাড়া আমার সন্ধ্যেটা ইনকমপ্লিট পুরো, মানে মাথাটাই কাজ করতে থাকে না আর মাথাটাই খুলতে থাকে না। সন্ধ্যেবেলা এটা আমার লাগবেই লাগবে। এখন অলমোস্ট 10:30 মতন বাজে, আর মা গেছে আটা মাখতে, আর বাবা তো একটু পরেই চলে আসবে। আর মাসিমণির সাথে গল্প করছে। এই মাসিমণির সাথে গল্প শুরু করলে তার যে কতক্ষণ লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গল্প করতেই থাকে। আসলে দুই বোনের ডিস্টেন্সটা এতটাই দূরে যে ফোন ছাড়া তো কোনো মাধ্যমই নেই। আর তাই ভাবলাম আমার কাজকর্ম আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবছি একটু নেল পেন্টগুলো করব, কারণ অনেক দিন ধরে আমার নেলসের কোনো যত্ন করা হচ্ছে না। আর আমার নেলস কতটা পাতলা তোমরা তো জানোই, পেন্ট করে রাখলেই একটুখানি ঠিকঠাক থাকে, নাহলে আবার সেই ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তাই যতটা নিজে থেকে প্রিপেয়ার করা যায় আর কি, কারণ বারবার ওই নেল এক্সটেনশন করানোটা একদম বাজে ব্যাপার। আর একবার নেল এক্সটেনশন করে আমার যে অবস্থা হয়ে গেছে, এমনি গরিব আছি এখন অত পয়সা খরচ করে বারবার নেল এক্সটেনশন করানো সম্ভব না। যখন আমার পয়সা হয়ে যাবে তখন অবভিয়াসলি করাবো, এটা তোমাদের প্রমিস করছি। দাঁড়াও সবকিছু করে নি, তারপর আসছি তোমাদের সামনে। এই ঘরে বসে কাজ করতে তোমরা খুব একটা আমাকে দেখবা না, আসলে কাজ করার জন্য আমার বিছানাটা না হলে যে আমার চলেই না। তবে আজ অনেকদিন পর যেহেতু নিজের নেলসের যত্নে একটু চিন্তায় পড়েছি, তাই ভাবলাম এত ছুটোছুটি করে লাভ নেই, এখানেই বসে পড়ি নেল শেপ করতে। আমি এখানে বসে বসে নেল পেন্টের কাজ করছিলাম, তোমরা তো দেখলেই, এখনো পেন্ট করেও উঠতে পারিনি। আমি এতক্ষণ বসে বসে নেলের কাজ করছিলাম, তোমাদেরকে তো বললাম, এখনো পর্যন্ত নেল পেন্ট করেও উঠতে পারিনি। আর এদিকে বাইরে হঠাৎ করে জমজমিয়ে বৃষ্টি, কোনো কারণ নেই, বিদ্যুৎ চমকানো নেই, কোনো কিচ্ছু নেই, কোনো আপডেট নেই। আমি এইমাত্র বাইরে বেরোলাম, কোনো আপডেট নেই। কি মারাত্মক জোরে বৃষ্টি নেমেছে, মানে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে। মানে কোনো রকম হাওয়া নেই, কোনো রকম মেঘ গর্জন নেই, কোনো রকম কিচ্ছু নেই, এত জোরে বৃষ্টিটা নেমেছে। এবার ওয়েদারটা তো একটু ঠান্ডা হবে, এটা নর্মাল। যেই পরিমাণ গরম লাগছিল আজকে একদম ভ্যাপসা, তার থেকে ওয়েদারটা একটু স্বস্তি তো পাবো, কিন্তু কালকে হবে চরম কষ্ট, একদম হবেই, হতে বাধ্য। এই হালকা বৃষ্টিটা কমেছে, তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। তাই কাকা আসলো এইমাত্র, গেট বন্ধ করে দিয়েছে। দাঁড়াও তালাটা খুলি, নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। একটু একটু ফ্ল্যাশিংও হচ্ছে, এমন নয় ফ্ল্যাশিং হচ্ছে না, একটু একটু ফ্ল্যাশিং হচ্ছে। আমি ঘরে বসে বসে কি হলো, অত হঠাৎ করে এত জোরে আওয়াজ হচ্ছে, পাখার আওয়াজ এত জোরে তো হবে না হঠাৎ করে, মা তারপর দেখে যে বৃষ্টি শুরু। এই দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে, ও পুরো ঠান্ডা করে দিল একদম চারিদিকটাকে। যা গরম আজকে লাগছিল না, অসহ্য লেভেল, একদম পাগল করা গরম, সেখান থেকে একটু স্বস্তি। এতক্ষণ মারাত্মক জোরে হচ্ছিল বৃষ্টিটা, এখন বৃষ্টিটার ওয়েদারে ওই যে আমার মেঘ ডাকছে নাকি, কি অবস্থা দেখো। এখন হালকা হয়ে হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা। ও মাই গড, এদিকে মা বসিয়েছে ভাত। মা আজকে ভুলেই গেছিল যে আমাদের ভাত নেই, আর আমি রাত্রেবেলাতে একটু ভাত খাই, আমি তো একটু ভেতো, সেটা জানোই, যে প্রেসার কুকারে বসিয়েছে ভাত। আর আমাদের প্রেসার কুকারের অবস্থাটা দেখো, এরকম অবস্থা হয়ে যায়। এটা আমার সেই ছোট্টবেলাকার প্রেসার কুকার, এখনো চলছে, কিন্তু আমার প্রেসার কুকারের ভাত খেতে একদম ভালো লাগে না। কিন্তু এত রাত্রেবেলা এখন ভাত বসালে অনেকটা সময় লাগবে, রাত্রেবেলা ভাত বসালে মা বেসিক্যালি প্রেসার কুকারেই বসিয়ে দেয়, আর হাঁড়ি টাড়ি বাড়ায় না, কারণ আবার সকালবেলা হাঁড়ি মাজো, এই করো সেই করো, যদিও কাকি মাজে তাও। তো আজকে বাটাটা, যেটা তোমাদের বলতেই পারিনি, বাটাটা এত এক্সট্রিম লেভেল হয়েছিল, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেটা বানিয়েছিলাম, ও মাই গুডনেস। আর ওখানে তো পেঁয়াজ, মানে
বেরেস্তা পেঁয়াজ দিয়েছিলাম ওখানে, সেটাও গ্রেট করে তারপর নেড়েছি। ভাজা মানে বাটা সবসময়ের জন্য পুরো করে টোরে সমস্ত কিছু তারপরে একটু টেলে নিলে চরম খেতে হয়, মানে চরম হয়েছিল আজকে খেতে। চলো ঘরে যাই, বাকি পেনটা শেষ করি। এই শেপ করার কাজ কমপ্লিট করে এবার বসলাম নেল পলিশ পরতে। এই নেল পলিশটা কিছুদিন আগে রুডি আমাকে কিনে দিয়েছিল স্মার্ট বাজারে, কম্বোতে পারছিলাম তাই কিনে নিয়েছি। আগে লেফট হ্যান্ডটাই কমপ্লিট করি, পুরো হাতে হয়তো পরে উঠতে পারবো না, সময় হয়ে গেছে বাবা আসার, খাওয়া দাওয়া করতে হবে, ততক্ষণে নেল পলিশটা শুকাবেও না, ওই সৌন্দর্যের বদলে বাকিটা পেটেই ঢুকবে। তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকার কথা তো তোমাদেরকে বলার দরকারই নেই, কারণ আমি তো জানি তোমরা তোমাদের ভালোবাসার হাত দুটো দিয়ে এমনিই আমাকে আগলে রাখবে। তবে আজকে আসি, বাই বাই।